আমার জন্ম মানে বহু প্রতীক্ষিত জন্ম। কারণ আমার মায়ের দুটো বাচ্চা চলে যাওয়ার পরে আমার জন্ম। অনেক মানে তাবিজ কবজ, এমনকি ডাক্তার কবিরাজ অনেক কিছুর ওর মানে সাধনার পর সন্তান। তো যাই হোক, এবং তারও আগের একটু ইতিহাস আছে। এবং আমরা ভাই বোনেরা খুবই আদরে, খুবই স্নেহে যত্নে মানুষ হচ্ছিলাম। সেখানে একটা সমস্যা হচ্ছিল যে আমাদের শোক ছোটবেলার থেকেই, শোক আমাদের সাথেই ছিল শৈশব থেকে। যেমন ছিল স্নেহ ভালোবাসা, তেমন ছিল শোক। শোকটা এরকম, আমার বয়স যখন 5-6 বছর, তখন আমার বড় ভাই 11 বছর বয়স। উনি হচ্ছেন সকালবেলা খেলতে গেছেন, মাঠে আতা ফল কেটে বুকের কাছে ধরে ছোট্ট একটা আম কাটা ছুরি, ওটা উনি সকালবেলা বালু দিয়ে নিজে ধার করেছেন। সেই ছুরিটা খোলাই ছিল। ওনারা দোকান খেলবে, রবিবার দিন ছুটির দিন। তো ওই আতাফলগুলো এবং খোলা ছুরিটা নিয়ে যাচ্ছিলেন, আর দেওয়ালের আর এক পাশ থেকে আর একটা ছেলে, সে চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল। সে ব্যাপারটা হচ্ছে, তা পুকুরে গোসল করে খড়ম ফেলে আসছে, তার মা তাকে খুব মার দিয়েছে যে শিগগির খড়ম নিয়ে আয়। তো ও কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে, দৌড়ে এমন দৌড় মানে সে দিয়েছে যে আমার ভাইয়ের ওই খোলা ছুরিটা একদম ফুসফুসে বিঁধে গেছে। তারপরে তো ভাই ওখানে পড়ে আছে, কেউ দেখে নাই। মানে অন্য বাচ্চারা যে খেলার সাথী, তারা তো খেলা নিয়ে মগ্ন, আর ছোট তো ওরা। তা আমাদের ভাড়াটে একজন ভদ্রলোক, উনি গোসল করতে গেছেন ঘাটে, উনি দেখতে চাচ্ছে শামীম কেন পড়ে আছে, রক্তাক্ত মানে রং মেখে খেলা করছে নাকি। আচ্ছা, যাওয়ার সময় উনি ওইটা দেখলেন, ফেরার পথেও দেখেন কী রে, এখনও সেই গায়ে রং টং মাখা শুয়ে পড়ে আছে, ব্যাপার কি। তখন সবার হুঁশ হয়েছে, তখন হইচই। তারপরে মা গেছেন পাশের বাসায় বেড়াতে। তো মার তখন আমার ছোট ভাইটা, এখন যেটা কানাডা প্রবাসী, ও 7 মাসের পেটে। তো যাই হোক, মা বলে কি হলো, বাইরে পাগল টাগল বের হলো নাকি। তারপরে আস্তে ধীরে আমাদের বাড়ির দিকেই সেই পাগল মিছিল করে আসছে। কি ব্যাপার, আমার ভাই রক্তাক্ত নিয়ে আসছে, উঠোনে পড়ে আছে, উঠোনে রাখানো হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। তা আমার নানি সাদা সাদা থান শাড়ি, নর্মাল উনিও ওই সাদা শাড়ি পরতেন, আমার নানা বেঁচেই ছিলেন, তো সব লাল হয়ে যাচ্ছে। এর আমার ছোটোবেলার স্মৃতি আর কি। এরপর থেকে আমার মা বাবা সবাই মানে যে একটা সুন্দর একটা মানে উৎসাহ উদ্যম বা একটা খুব সুন্দর একটা পরিবেশে আমরা মানুষ হচ্ছিলাম, সেটা কিছুটা স্তীমিত হয়ে গেল। কিছুটা না, অনেকটা। আমার বাবা খুব চাপা স্বভাবের ছিলেন, উনি এটা কিছুতেই নিতে পারছিলেন না, এই প্রথম সন্তান এইভাবে চলে যাওয়া। তো ওনার প্রথম যে অনুবাদ গ্রন্থ 56-এ ওটা বের হয়, ওটা হচ্ছে হ্যান্সকিন ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন এবং রাইট ভ্রাতৃদ্বয়, এদের মানে রূপকথার গল্পগুলো উনি ধাপে ধাপে প্রকাশ করেন। প্রথম যেটা করলেন রূপকথার মায়াপুরী, ওটা আমার ভাইকে গল্প শোনানোর জন্যই উনি মানে পাণ্ডুলিপিটা তৈরি করেছিলেন। পরে ওটা বের হলো 56, আমার ভাইও মারা যাওয়ার কিছুদিন পরে। তো সেই বইটা আমার কাছে মনে হচ্ছে একটা শোক আর আনন্দ সব কিছু মিলে সারা শৈশব আমাকে মানে তাড়না করে বেড়েছে, এরকম একটা পরিবেশ। তো এভাবে আমাদের দিন যাচ্ছিল। মা আস্তে আস্তে একটু ভোলার চেষ্টা করছেন, বাবা তো ভুলেনি না। বাবার লেখালেখি, বাবা তো রাইটার ছিলেন, মোহাম্মদী, সওগাত ইত্যাদিতে ওনার কলকাতা কেন্দ্রিক যত মানে ছিলেন উনি ওখানে। তা পার্টিশনের আগ দিয়ে আমার মা বাবা নানা নানি সবাই চলে আসছেন আমাদের দেশে বাংলাদেশে। তো সব ছেড়ে দিলেন প্রায়। তো তারপরে ওনার লেখার অনেক পাণ্ডুলিপি আমার এখনও অপ্রকাশিতও আছে কিছু। তো এরপরে আব্বা হাল ছেড়ে দিলেন, মানে জীবনের কোনো যেন অর্থ নেই, এইভাবে উনি চলছেন। এইরকম আমরা এই যে শোকটা, মা অনেক দুপুরবেলা দেখেছে মা কান্নাকাটি করছেন, এত খারাপ লাগতো যে
কিসের মারা হাসি খুশি থাকবে, এতটুক ছোট মানুষ আমরা, আমাদের সামনে এই কান্নাকাটি, আমরা তো বুঝতাম না আমার ভাই যে চলে গেছে বা আর ফিরবে না, বুঝি আবার বুঝিও না, এই আবার অবস্থা আমাদের। তো এভাবে মা তো প্রায় বলতেন, অনেক স্মৃতি কথা বলতেন। মাঝে মাঝে কি করতেন, আমার ভাইয়ের যে একটা ট্রাঙ্ক ছিল, ওটাতে তার জামা কাপড়, পেন্সিল, রাবার, খাতা সব তোলা থাকতো। প্রতি ভাদ্র মাসে ওগুলো রোদ দিতেন, আর ওগুলো নিয়ে বসে বসে আবার কান্নাকাটি করতেন। এইভাবে আর কি শৈশবটা আমাদের এরকম। এর জন্যে আমরা যখন এই শোকটা একটু স্তিমিত হলো বা একটু হালকা হলো, তখন যে আমাদের উপর অত্যাচার এটা যে আমি খেতাম না, আমার পিছনে অতিরিক্ত মনোযোগ, আমাদের কোথাও বাইরে বেশি যেতে দিত না, ওই কোথায় কি হয়ে যাবে, দুর্ঘটনা হবে, ওই যে ভাইয়ের ব্যাপারটা মনে থাকতো। এর যে আমার ভাইটা গেল, তারও আগে আমার বড় বোনটা যে 6 মাসের, তারও নিউমোনিয়া হলো, সেও চলে গেল, সেটা 1 নম্বর। আর এ ভাই 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে 71-এ আমার সবচেয়ে ছোট ভাই, সেও 11 বছর বয়স, মানে ক্লাসে ফার্স্ট হলো লিউকেমিয়া। এই তোমার বাংলাদেশ মেডিকেলের কেবিনে থাকতো মা, আমার ভাই আর আমাদের একটা কাজের ছেলে, আমাদের পাংখা পুলার বলতো আগেকার দিনে, সেই একজন ছেলে আমাদের সাথে থাকতো মার সাথে। আমার হাজবেন্ড ওই যে যখন কারফিউ তুলে দিত, আমার হাজবেন্ড একটু চাল ডাল আলু নিয়ে এই আমাদের রামকে মিশন রোডের বাড়ির থেকে যে দিয়ে আসতেন। আবার উনি কিন্তু সারাটা 71 উনি বাড়ি ছাড়ে নাই, একা থাকতেন। কাজের লোক একটা ছিল মাঝে মধ্যে, আর আমি মাঝে মাঝে, মেয়েটা তখন খুবই ছোট, ওকে নিয়ে আমি তখন আমার শ্বশুরবাড়িতে নরসিংদী থেকে আরও ভিতরে, মানে এভাবে জীবনটা, মানে 9টা মাস গেল। মাঝখানে আমি চলে এসেছিলাম যখন আমার ভাই চলে যায় মে মাসে। আমার ভাইটা কি বলবো, ডায়েরিতে লিখে গেছে কি দেখেছে সে, মানে এই যে 71-এর যে আগুন দিয়ে মানে জ্বলে যাচ্ছে, কি হচ্ছে, কান্নাকাটি, তারপরে পানি বন্ধ করে দিয়েছে, ডাক্তার নাই, তার তো কেমোথেরাপি চলছে, সব কিছু বন্ধ। মাকে নিয়ে মানে মা তারপরেও ওই চাল ডাল রান্না করে খাওয়াতেন। নার্স টার্স যারা একদম কোথাও যেতে পারে না, কিংবা যাদের কোনো যাওয়ার মানে কেউ আসে নাই নিয়ে যেতে, তাদের আবার খাওয়াতেন। আর মা যেন কিছুটা জানে যে এই ছেলে থাকবে না। তারপরে যে সুপিয়া কামাল বলেন, আমার ফতেলানির ওয়াইফ রিজিয়া লোহানি, আমার কামাল লোহানির ওয়াইফ দীপ্তি লোহানি, এরা সবাই যেতেন তো, মানে 71-এর আগে, ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। তো এরা এটা ওটা তৈরি করে নিয়ে যেতেন, মা এদেরকে স্টোভে চা বিস্কিট খাওয়াতেন। আর অনেক মানুষ যেত বিবুকে দেখতে, মানে আমার ভাইয়ের নাম বিবু। ফজল লোহানি যেতেন, ও তো খুব বই পড়তে ভালোবাসতো, অনেক বই নিয়ে যেতেন। কামাল ভাই তো যেতেনই, কামাল ভাই তো প্রতিদিনই যেতেন। এইভাবে 71 গেল, মে মাসে বিভু চলে গেল, আমাদের 3টে শোক গেল। তারপরে আমরা আস্তে আস্তে ধাতস্থ হলাম, কি করব, শোক তো থাকবেই, তাই না, জীবনের সাথে সাথে শোক ভুলতে হবে। তারপরে আমার পরীক্ষা, পড়াশোনা, বাচ্চা সব নিয়ে আমি, আমার বয়স যখন 25-এর মতো, তখন আমি আমার 3 বাচ্চা নিয়ে, আমার হাজবেন্ড বদলি হলেন চাঁদপুর, আমি চলে গেলাম চাঁদপুরে। তো ওখানে যে একটা বেশ একটা মানে শোক, তো মানুষকে সময় কিন্তু সবচেয়ে বড় ওষুধ শোককে মানে কিছুটা স্তিমিত করার জন্য। একটু ভুলেই গেলাম, একটু আর ভুলতে চেষ্টাও করলাম। তো নতুন সংসার, মানে এর আগে তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, মানে রামকৃষ্ণ মিশন রোডে আমরা অনেক বড় একটা 4 জন ননদ, দেবর, ভাসুর, এদের বিরাট এক সংসার সামাল দিতাম। আমি অনেকটাই রান্নাবান্নার থেকে আরম্ভ করে। এবং আমি ওই লেডিস বাসে চড়ে আমি ইউনিভার্সিটিতে যেতাম, কিন্তু আমি জীবনে কোনোদিন বাসে চড়ি নাই, কিন্তু ওই সময়টা আমাকে চড়তে হয়েছে। আর রোকেয়া হলের সামনে এসে নামতাম, আবার 11টার সময় লেডিস বাস আসতে চলে আসতাম। আমি কিন্তু এই যে মানে পড়াশোনা করেছি, আমি কিন্তু লাইব্রেরি করিনি,
কারণ লাইভ ড্রাইভ করলে আমার সময় আমি কুলাতে পারবো না, আমার বিকালে বাসায় ফিরতে হবে, বাচ্চা ছোট। তো এভাবে আমার গেছে। এইখানে আমি 8-7 বছর একটা না, তখন আমি লেখালেখির থেকে মানে মনের ভিতরে একটা ভীষণ আলোড়ন যে আমি তো ছোটোবেলার থেকে আমার লেখার চেষ্টা মানে বাবাকে আমি ফলো করতাম। ফলো মানে ওই রূপকথার মায়াপুরী বইটা তখন খুব চলতো, মানে ওটা তখনই 12 সংস্করণ বেরোছিল। তো আমার মনে হতো যে আমার বাবার তো আর জীবনে কিছু দরকার নাই, মানে ওনার এই বইটা আছে এবং সবাই বলে যে তোমার বাবার বইটা তো আমরা পড়েছি, খুব সুন্দর, খুব ভালো। তখন তো এত শিশুদের বই ছিল না, আর ওই যে সিন্ডারেলার গল্পগুলো, তা এসব গল্পগুলো বাবার হাতে যেভাবে এসছে এখন দেখি সেগুলো কিন্তু ঠিক সেইভাবে নাই, এরা নিজেদের মনের মাধুরী মিশে অন্যরকমও করে ফেলেছে। আচ্ছা সে যাক। তো তখন আমি মনে করতাম যে আমার বাবাকে মানে কেমন একটা ঈর্ষা করতাম। ঈর্ষা মানে কি, মানে ভালো লাগার থেকে অন্যরকম। তো মনে হতো এরকম একটা বই তো আমার থাকা দরকার, এটাকে একদম শৈশব থেকে ভাবতাম। তো যাই হোক, ভাবতে ভাবতে তারপরেও কিন্তু আমি লিখতাম, কিন্তু আমার আব্বা কখনো আমাকে লেখার জন্যে অত মানে কি বলবো অনুপ্রেরণা যাকে বলে সেটা ওভাবে দেন নাই, কিন্তু উনি সবসময় ভালো ভালো ক্লাসিক বই টইগুলো এনে এনে দিতেন। মানে ম্যাট্রিক পরীক্ষার পরে জানো 3 মাস বসে থাকতে হয়, তখন ওই রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে বঙ্কিম, এগুলো সিরিজ ধরে ধরে এনে দিতেন যে তোমরা এই টাইম দিলাম এর মধ্যে পড়বা। আচ্ছা ওগুলো গেল। তারপরেও সেটা ম্যাট্রিকের পরেও মানে সবসময় বই আনতে, মা ছিল একদম সাংঘাতিক পাঠক, বিরাট পাঠক। মানে উনি আবার পড়তেন, আবার ওগুলোর আবার আলোচনাও করতেন, ওই চরিত্রটা কেমন, সে মানে এতই মনোযোগী পাঠক। তো যাই হোক, এভাবে আমরা কিন্তু শোক ভুলে যাচ্ছি, আস্তে আস্তে ভুলে যাচ্ছি, আবার যাচ্ছিও না। যাই হোক, তারপরে আস্তে আস্তে এখন শোকটা অন্যরকম লাগে। তখন যেমন দগদগা একদম ঘায়ের মতো, মানে ঘাটা শুকালে যেমন হয় না, মাঝে মাঝে একটু চিনচিন করে ব্যথা করে, ওই রকম আর কি। তো যাই হোক, আমি আবার কি করতাম, এই ইন্টারমিডিয়েটে ক্লাস ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, দুরান্ত মানে একটা মানুষ, আমি সারাদিন ছবি আঁকতাম, যেখানে পেতাম সেখানে। মানে আমাদের ড্রয়িং রুমের দেওয়ালে বিরাট করে রবীন্দ্রনাথকে আবক্ষ মূর্তি মানে পেন্সিল দিয়ে দিয়ে এঁকে ফেলতাম। তারপরে আমাদের কুলুঙ্গি ছিল, ওই আগেকার দিনে বাড়ি তো আমাদের পাবনা শহরে, যেটা আমাদের বাড়ি শামীম মঞ্জিল আমার ভাইয়ের নামের বাড়ি, সেখানে আমি কুলুঙ্গির মতো একটা চাইনিজ মেয়ে আঁকলাম ছাতা হাতে। ওই মেয়েটা মানে বাইরের থেকেও দেখা যেত, এবং ওইটা যেহেতু কুলুঙ্গির মধ্যে বৃষ্টি পানি টানি লাগতো না, ভালো ছিল। অনেকে বলে আপা আপনার ওটা তো এখনও দেখা যায়, মানে এখন নাই অবশ্য মনে হয়। তো যাই হোক, আর খাতার নিচে, বই উপরে খাতার নিচে অনেক স্কেচ করতাম, পোর্ট্রেট আঁকতাম। আমার খুবই মানে যদি ওই লাইনে যেতাম হয়তো একরকম হতো। কে একজন বললো মুরব্বী যে এই তুমি যে এত মানুষের মুখ আঁকো, আবার ইয়াং অবজারভারে একটা পেজ বেরোতো, ইয়াং অবজারভার, ওইখানে আমার ওই পোর্ট্রেট ওই ছবিগুলো ছাপাও হতো। তো আমার তো অনুপ্রেরণা পেয়ে গেলাম। তারপরে বললো তুমি এত মানুষের মুখ আঁকো, তোমার তো গুনাহ হবে, তুমি কি এগুলো জান দিতে পারবা? ছোটো মানুষ তো, আমি একটু ধর্মভীরু ছিলাম, যে তাই তো, তাহলে গুনাহ হবে আমার না, তো বাদ দিয়ে দিলাম। এই যে বাদ দিলাম, আর তো এখন ইচ্ছা করে, আমি ইজেল টিজেল কিনছিলাম, তারপরে আর এখন এই বয়সে হয় নাকি আর সেই পরিবেশ তো আর নাই। তো এইভাবে ওটাও গেল। আর তখন আবার ওই প্রথম দিকে কবিতা লিখতাম। এই যে ক্লাস 9-এ আমার প্রথম কবিতাটা বেরোয়, সেটা হচ্ছে জিব্রাইলের ডানা লিখছেন যিনি, শাহেদ আলী সাহেব, ওনার সম্পাদিত সবুজ পাতা নামে একটা পত্রিকা ছিল। ওখানে আলী ইমাম ভাইয়ের এক পেজে গল্প, আমার একটা কবিতা, এই ক্লাস 9-এ পড়ি। তারপরে যে বেগম পত্রিকা আছে, ওটাতে তো লিখতাম হলো ঈদ সংখ্যায় একটা করে লিখতাম। তো যাই হোক, আর তারপরে লিখতাম আজাদ, তারপরে দৈনিক বাংলা, তারপর এইসবে আমি কি লিখতাম, নারী মুক্তি, আর নারীদের কেন এত অবহেলা করা হবে, বেগম রোকেয়া, এই জাতীয় জিনিসগুলো আমার মাথার মধ্যে একটু একটু কাজ করতো। কিন্তু আমি কিন্তু প্রতিবাদী মানে শব্দ দিয়ে করতাম না, আমার মনের মধ্যে হতো, কাজে একটু দেখানোর চেষ্টা করতাম, এছাড়া কিছু না। তো যাই হোক,
তো এগুলো করার পরে মা বলতো দেখো ও কুকুর একটা লেখা বেরিয়েছে, নিয়ে দেখাতেন। বাবা তো আমাকে একটু দেখায় নিলে পারতো, মানে তাও বলতেন না যে আচ্ছা ভালো হয়েছে, আচ্ছা ওকে ডাকো তো একটু, বলি যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আরও লেখো, এইটা না, বলতো আমাকে একটু দেখালে, দেখালো না কেন, দেখে নিলে ভালো হতো, পারতো, দেখালে ভালো হতো, এরকম মানে উনি হয়তো একটু অ্যাডভাইস করতেন। তা আমার কথা হলো যে আমি একটা, আমার সৃজনশীলতার প্রমাণ আমি নিজেই রাখবো, আবার আব্বা আবার একটু এডিট করে দিবে, সেটা আমি ছাপাবো, আমার কি হলো, আমার আনন্দটা কোথায় হলো? তো ওটা আমি করতাম না, কখনোই করতাম না। তো যাই হোক, তারপরে বিয়ে হওয়ার পরে আবার কিন্তু 8-9 বছর আমি লিখতে পারি নাই, মনে মনে লিখেছি, কিন্তু আসলে মানে তখন আমার অভিজ্ঞতা সঞ্চয় করছি। আমার অসম্ভব রকম একটা লড়াকু জীবন গেছে, কেউ কল্পনা করতে পারবে না কতখানি লড়াকু, মানে 4-5 জন ননদ, ভাসুর, দেবর, বাচ্চা কাচ্চা, হাবি জাবি সব, তার মধ্যে আমার লেখাপড়া, মানে ইউনিভার্সিটি, তার মধ্যে অতিথি আপ্যায়ন, এই সব সব মিলে আর কি। তখন আমার হয়েছে কি, লিখি নাই ঠিকই, কিন্তু আমার মগজ লিখে ফেলছে। মানে এই অভিজ্ঞতা আমি পরে আল্লাহকে ধন্যবাদ দিই যে আল্লাহ তুমি এই অভিজ্ঞতা, আমরা যে তোলা তোলা মানুষ হচ্ছে তুলার মধ্যে, আমি কখনো কখনো এই অভিজ্ঞতা, জীবন যে কত রকম আমি পেতাম না, কখনো না। কারণ আমরা সবসময় বাবার চাকরি সূত্রে এই কোয়ার্টারে কোয়ার্টারে থাকতাম, এই মোটামুটি আরাম আসে, মোটামুটি। বাবা আবার বিলাসিতা অত পছন্দ করতেন না, খাওয়া দাওয়া আরাম আসে এগুলো একটু, মানে ওই যে যেহেতু বাচ্চা চলে গেছে ওইগুলোর দিকে একটু ইয়া ছিল। যাই হোক, তো আমার এই জীবনের এই কঠিন অভিজ্ঞতাগুলো আমাকে মানুষ বানাইছে। আমি মানে পূর্ণ মানুষ যদি হয়ে থাকি, তা আমার ওই রামকৃষ্ণ মিশন রোডের 7 বছর এবং পরে আরও 2 বছর, মানুষের হীনমন্যতা, মানুষের উদারতা, মানুষের অল্পে সুখ, মানুষের কি বলবো, সুখ দুঃখ একদম সমান তালে। আমি ওসব ভাবলে, আমি যদি আমার মেয়েদের কাছে একটু বলতে মেয়েরা শুনতে চায় না, মনে মনে বলি তোমরা তো আঁচও করতে পারবে না। আমি যে কি, মানে কি একটা, সবচেয়ে বড় কথা আমার একটু ধৈর্য বেশি ছিল। ইউনিভার্সিটিতে ইয়ে করে না, গ্রুপ করে করে যেটা করে, সেই নোট টোট করা, সেটা আমার বাচ্চাকে আমি ফেনার গান খাওয়াইতাম, ফেনার গান খাওয়ায় পায়ের উপর নিয়ে সারা রাত কান্নাকাটি করতো, তো পা দোলাতাম আর লিখতাম, এইভাবে আর কি চলছে। তো যাই হোক, তারপরে আমি যখনই আমি ইউনিভার্সিটির ওই গেটের কাছে যে দাঁড়াতাম, মনে হতো আমি বাঁ হাত দিয়ে লিখলেও আমি পাশ করে যাব। কারণ কি, আমি কোনো নোট টোট করতাম না। স্যার একবার অনেক, আমি বাচ্চা পেটে 2টা বাচ্চা কিন্তু পড়তে হয়েছে, তো মনসুর মুসা স্যার বলুন কী ব্যাপার, তোমার কি সংসার ধর্ম আছে? ক্লাস সুদ্ধা সব হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি কি বলবো, মাথা নিচু করে থাকলাম আর কি। তারপরে শোনো তুমি আমার সাথে আসো। খুব ভয়ে গেলাম, স্যারদের তো কত রকম টকম আছে না, ও স্যাররা তো খুবই ভালো ছিল। তারপরেও গেলাম আমি, মানে 5 মিনিটও বসি নাই। স্যার বললো যে তোমার কিছু সমস্যা হলে আমাকে বলো, মানে স্যার হয়তো আমাকে একটা সাজেশন দিত বা কি, তা আমি আর যাই না, আমার সাজেশন লাগবে না, আমি কোনো রকমের পাস করে বেরোলে হলো। তবে সেকেন্ড ক্লাসে পাইছিলাম ভালো মতোই। যাই হোক, আমি কী করতাম, যে মোটা মোটা বইগুলো, যে মধ্যযুগের ইতিহাস পুরাটাই পড়তাম, মানে ভালো করে পড়তাম না। মানে ধরো একটা আইটেম যদি বলতো যে ওইটারে তুমি অ্যানালাইসিস করো বা কি, তখন তো পারবো না, কিন্তু আমার মোটামুটি একটা ধারণা থাকতো আর কি। এইভাবে পড়াশোনা পড়তো। আমার কোনো গাইড ছিল না, কোনো কিচ্ছু না, কোনো হেল্পার না, কোনো কিছু না। মানে কেউ বলতো না যে তোমার বাচ্চাটারে আমার মনে হতো কি, আমার যদি কেউ বলে তোমার বাচ্চারে আমি 2 ঘন্টা রাখি, তুমি একটু ঘুমাও, আমরা পুরো পৃথিবী তারে দিয়ে দেবো, আমার এত ইয়ে লাগতো। কিন্তু হ্যাঁ, হয়তো আমার পাশের বাসার ওরা, আবার আমার মেয়েটা তখন একটু বড় হলো, ওরা খুব আদর করে নিয়ে যেত, রাখতো, তো অত দিতে চাইতাম না, দূরে বাচ্চা নিয়ে চলে যাবে কোন দিকে। তো সেটা হলো। তারপরে আমার যখন আমি ফাইনাল এমএ পরীক্ষা দেবো, তার আগে আমার এই ছোটো মেয়েটাকে আমার মায়ের কাছে পাঠাই দিলাম। 1টা বছর মার কাছে ছিল। কি কান্না মেয়েটা, ওই যে আমেরিকায় থাকে এখন,
কাঁদতে কাঁদতে সে কোনোদিন রিক্সায় চড়ে না, রিক্সায় চললেই কাঁদতো। আর ওরা গাড়িতে নিয়ে পিছনে তাকাচ্ছে, কাঁদতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আর আমার ননদরা সবাই বলছে কি নিষ্ঠুর মা, কি নিষ্ঠুর মা। মনে হলে আমি এরকমই নিষ্ঠুর, তোমরা তো আমাকে বুঝবা না, আমার নিষ্ঠুরতা কোথায় তোমরা বুঝবা না। 1 বছর পরে এসে আমাকে চেনে না, আমাকে মানে মা বলেই ডাকে না, মানে আমার মার কাছে 1 বছর ছিল তো। তো যাই হোক, সেই সব তো থাকে, সবার জীবনেই কম বেশি থাকে। তা আমার জীবনটা এভাবেই গেছে। তারপরে বাচ্চারা পড়াশোনা, এদের পড়াশোনা যখন হতো পরীক্ষা, তখন আমি কোথাও যেতাম না। মনে করতাম ওরাই ওদের ক্যারিয়ার আগে হোক, আমার ক্যারিয়ার পরে, এরকম একটা মনে মনে ইয়েছে। আমি জেদি ছিলাম না বেশি, কিন্তু ভিতরে একটা জেদ ছিলই। মানে আমি এখন ধারণা করি যে একদম জেদি ছিলাম না, এটা বলা ভুল, ছিল জেদ কিছুটা, তবে একটু মানে সোচ্চার নাই, এই আর কি। যাই হোক, তারপরে আল্লাহ আস্তে আস্তে ছেলে পেলে বড় হয়ে গেল, সব বাইরে চলে গেল, নাতিপুতিও বড় হয়ে গেল। এখন তো আমার ভালোই সময় না। তো শরীরটা এখন একটু বিট্রে করবে। তো আমার হাজব্যান্ড হচ্ছে 2015 থেকে হালকা অসুস্থ, তারপরে মাঝে মাঝে বেশি হয়। আল্লাহর রহমতে এখন ভালো আছে। মানে 1 বছর আগে তো যায় অবস্থা, একদম যাই মনে হয় এরকম একটা মানে নিউমোনিয়া হয়ে, তারপরে 10 দিন ছিল হাসপাতালে। মানে তার কোনো অক্সিজেন যাচ্ছিলই না, সমস্ত মানে আর্টিফিশিয়াল। তারপরে ভালো হলো, এখন চোখে চোখে রাখি, ভালোই আছে, হাঁটা চলা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে।